আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব সিলেট বোর্ড 2025। এর পূর্বে আমরা একটা বোর্ড কোশ্চেন আলোচনা করেছিলাম, সেই বোর্ড কোশ্চেনটা আপনারা দেখেই এই ক্লাসটা করতে আসবেন। আর যারা আমাদের নতুন দর্শক আছো বা নতুন স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমাদের বেসিক ক্লাসগুলো করে এই ক্লাসটা করতে আসবেন। আচ্ছা, এখানে ক নম্বরে করতে বললো, প্রথমে অপরিশোধিত চেকের পরিমাণ নির্ণয় করা। এখন অপরিশোধিত চেক বলতে কি বোঝায়? অর্থাৎ অপরিশোধিত চেক বলতে হয়তো কোনো চেক আমি দিছি, সেই চেকগুলো এখনও আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পরিশোধ হয়নি বা কোনো কারণে সে ব্যক্তিগুলো ব্যাংক থেকে তুলে নিতে পারে না। দেখি তাইলে আমরা কোথায় কোথায় এই সমস্যাটা হয়েছে আমাদের লেনদেনগুলো একটু পরে দেখি। ক নম্বরে করতে বল, 1 নম্বরে আছে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে থাকে, অর্থাৎ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় হচ্ছে গড়মিলগুলো মেলানোর জন্য ব্যাংক এবং নগদ বইয়ের। এটা হচ্ছে নগদ বইতে আছে আর কি, এটা আমরা ধরবো না। এর পরেরটা থেকে শুরু করব। বিনিয়োগের সুদ 12,000 টাকা, লভ্যাংশ 8,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, নগদ বহিতে লিপিবদ্ধ হয়নি, এটা আসবে না। এরপরে দেখো, এটা কোনো চেকের সম্পর্ক নেই, সেজন্য এটা আসতেছে না। আমাদের বলছিল কিন্তু অপরিশোধিত চেকের পরিমাণ। 3 নম্বরে দেওয়া আছে পাউন্ডের বরাবরে 9,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা 3টি চেক ইস্যু করা হয়েছে, যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এটাই হচ্ছে লেনদেন, মানে ক নম্বরের জন্য এটাই হচ্ছে লেনদেনটা আর কি, যেগুলো এখনও উপস্থাপন হয়নি। অর্থাৎ এখানে পাউন্ডার বরাবর ইস্যুকৃত বলতে কি বোঝায়, বা পাউন্ডারকে আমি দিয়েছিলাম আর কি। পাউন্ডার বলতে কি মালিকের নিকট থেকে বা ব্যবসা করার সময় পাউন্ডার বরাবর 9,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকার মোট 3টি চেক ইস্যু করা হয়েছে, যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এখন পাউন্ডার কারা? পাউন্ডার হচ্ছে যারা ব্যবসায়ীর কাছ থেকে, অর্থাৎ আমি এই মিস্টার রহিমের ব্যবসা, কিন্তু এটা মিস্টার রহিমের কাছ থেকে, বা ধরো না মিস্টার রহিম আমি বা আমরা, আপনারাই আর কি। এখন অঙ্ক করার সময় আমরা নিজের মালিক ধরতে পড়ছি, আপনার কাছে যারা টাকা পায় সেটা হচ্ছে পাউন্ডার। এরকম 3জন ব্যক্তি আসছিল, আমি 3জনকে কী করছিলাম, মিস্টার রহিম 3জনকে 3টা চেক দিছে। একটা হচ্ছে 9,000 টাকার, 8,000 টাকার, 5,000 টাকার। রহিম বলতেছে ভাই আমার কাছে এখন ক্যাশ টাকা নাই, আপনারা আমার চেকগুলো নিয়ে যান, আমি চেক ইস্যু করে দিচ্ছি, ইস্যু করা মানে সাইন করে দিলাম, আপনারা আমার ব্যাংক থেকে টাকাটা নিয়ে যান। এরকম 3টা চেক দিয়ে দিল 3জনকে। এখন তারা কি করবে, তারা ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যাবে। এই লেনদেন বলতেছে লাস্টে গিয়ে দেখো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। উপস্থাপন করা হয়নি মানে কি, ওই ব্যক্তিগুলো এখনও ব্যাংকে যায়নি, তাই ব্যাংক এখনও কী করতে পারেনি, পরিশোধ করতে পারেনি। সেজন্য এখানে ক নাম্বার আনসারে সেই 3টা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব অপরিশোধিত চেকের পরিমাণ। করে দাও, 9,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা যোগ করে দিলে আনসার হয়ে যাবে। 9-এর সাথে 8,000 যোগ করলে 17,000, 17,000 সাথে আমি 5 যোগ করলে 22,000 টাকা। দেখে তো একটু উত্তরটা মিলিয়ে দেখি আমরা। এখানে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, সবগুলো মিলে 22,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখানে আর কোনো চেকের কথা নেই আশা করি, যেগুলো আমি দিয়েছি বা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, এগুলো আমি আর পড়াচ্ছি না, আপনারা একটু পড়ে নেবেন। 2 নম্বরে করতে বললো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, ব্যাংক সমন্বয় প্রস্তুত করার আগে প্রথমে কী করতে হবে, আমাদের সূত্র নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা কিসের উপর নির্ণয় করব, আমাদের 4টা কথা দিয়ে, উপরে কোনো কথা নাই। 1 নম্বর একটা কথা আছে, দেখো নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত হাজার টাকা, 50,000 টাকা। এখন আমাদের সূত্রগুলো একটু দেখে আসি। নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এই কথার সাথে মিলছে না? দেখো নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা, এই নগদ বই মোতাবেক বা নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এই কথা মিলছে না? তাহলে এই কথাটা মিলে কি হয়, ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। আচ্ছা, আমরা এখানে 25 সালের অনেক বোর্ড কোশ্চেন করছি, কিন্তু বেশিরভাগই কিন্তু 1 নম্বর সূত্রের সাথে আমাদের মিলে গেছে। আপনারা এগুলোর জন্য কোনো টেনশন করার প্রয়োজন নেই, যে কথার সাথে মিলবে সেই কথার সাথে আমরা সূত্র মিলাবো। দেখো এখানে প্লাস মাইনাস আছে কম বেশি, যদি এই কথার সাথে মিলে তখন ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস, অর্থাৎ 1 আর 4 একই রকমের। আর নগদ বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত থাকলে একই কথা, ব্যাংক বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস, মানে উল্টে যাবে সূত্রটা, এতটুকু পার্থক্য। আমরা এই ধরনের অঙ্ক এখন পাই নাই, 25 সালে সিরিয়ালি পাচ্ছি, করতেছি আমরা 25 সালের বোর্ড কোশ্চেনগুলো, পাইলে আমরা করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা সূত্র টার্গেট করলাম, সূত্র কি পাইলাম, নগদ বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে সূত্র কি, ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস, অর্থাৎ ব্যাংক বেশি থাকলে যোগের অংশে লিখবো আর কম থাকলে বিয়োগের অংশে লিখবো। এখন কোন কোন লেনদেন তার আমরা কম বেশি একটু দেখে আসি।
প্রথমটা তো আমরা কোথায় লিখে দিব, একেবারে প্রশ্নের উপরে লিখে দিব। এই কথাটা লিখে একেবারে প্রশ্নের উপরে লাস্টের কলামে লিখে দিব 50,000 টাকা। লিখছি কিনা একটু দেখে আসি আমরা। দেখো, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। কলামটা একটু দেখে, তোমরা তাদের মধ্যে অবশ্যই কলামটা জেনে গেছো। আমরা প্রথম দিকে ভিডিওগুলোতে আমরা বিস্তারিত বর্ণনা করছিলাম, একেবারে বেসিক সহ। ওইগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। এটা লিখে দিলাম 50,000 টাকা। এরপরে এই যোগের এই কলামে যেগুলো আসছে আমি উত্তর থেকে বুঝে দিচ্ছি একটু সময়টা শর্ট হওয়ার জন্য দ্রুত। আর যদি আপনারা বলেন স্যার আমরা বুঝতেছি না, আমাদের হাতে কলমে একেবারে করে দেখান, তাহলে আমি করে দেখাবো। আচ্ছা, প্রথমটা তো আমরা লিখে দিলাম। 2 নম্বরটাতে কি হচ্ছে দেখি আমরা, ব্যাংক বেশি নাকি কম। বিনিয়োগের সুদ আছে 12,000 টাকা, লভ্যাংশ বাবদ 8,000 টাকা সরাসরি ব্যাংকে জমা হয়েছে, যা নগদ বইতে লেখা হয়নি। তাহলে সুদ কি? বিনিয়োগের সুদ আয়। আমি কারো কাছ থেকে টাকা পাইতাম, অর্থাৎ মিস্টার রহিম হয়তো কোনো জায়গায় টাকা বিনিয়োগ করছে, সেখান থেকে সুদ আসছে কত টাকা? 12,000 টাকা। সেটা কোথায় জমা দিল? ব্যাংকে জমা দিল। ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে নাকি কমবে? অবশ্যই ব্যাংক বাড়বে। তাহলে এখানে আগে ছিল কত? এটা হচ্ছে আগের আমাদের অ্যামাউন্ট ব্যাংকের 50,000 টাকা, এখানেও 50,000 টাকা। দুইটা বই কথা বলছিলাম, একটা নগদ বই একটা ব্যাংক বই। তাহলে ব্যাংক বই আছে 50,000 টাকা, নগদ বই আছে কত? 50,000 টাকা। এখন 2 নম্বর লেনদেন দ্বারা এখানে বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ আদায়, লভ্যাংশটা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, অর্থাৎ এই দুইটা টাকায় আমার আয়। ব্যাংকে জমা দেওয়া মানে কি? জমা দিলে ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পাইছে, আর ব্যাংক থেকে পরিশোধ হলে ব্যাংক অ্যাকাউন্ট কমে যায়। তাহলে জমা দিয়েছে মানে অবশ্যই আমার ব্যাংক বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? একটা হচ্ছে 12,000 টাকা যোগ করছে, আর একবার যোগ করছে কত? 8,000 টাকা। এই দুইটা কি করছে? যোগ করছে। এই দুটো যোগ করছে, তার বিনিময়ে ব্যাংক বাড়ছে নাকি কমছে? অবশ্যই ব্যাংক বাড়ছে। তাহলে আমরা সূত্র তো দেখতে শুধু ব্যাংক বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে ব্যাংক বাড়ছে, আমার নগদ হিসেব করতে হচ্ছে ব্যাংক বাড়লে প্লাস। তাহলে প্লাসের অংশে লিখছে কিনা একটু দেখে আসি। দুইটা লেনদেন, একটা বিনিয়োগের সুদ আর একটা হচ্ছে লভ্যাংশ, একটা 12,000, একটা হচ্ছে 8,000। উত্তরটা দেখে আসি। দেখো, ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় 12,000 টাকা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 8,000 টাকা। এই যোগের অংশে লিখছে, আশা করি বুঝতে পারছো। এরপরটাতে যাই আমরা। পাওনাদারের বরাবরে 9,000, 8,000, 5,000 টাকা মোট 3টি চেক ইস্যু করা হয়েছে, যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তার মানে কি? পাওনাদার মানে কি? মিস্টার রহিমের কাছে যে টাকা পাইতো, মিস্টার রহিমের বই কোনটা? নগদ বই। সে যখন তাদেরকে কি করতেছে, নগদ টাকার বিনিময়ে তাদেরকে চেক দিছে। চেক 9,000 টাকার একটা, 8,000 টাকার একটা, আর 5,000 টাকা, 3 চেক ইস্যু করে দেওয়া মানে কী করে দেওয়া? সাইন করে দিল। যখন সে দিছিল, তার বই থেকে একবার 9,000 টাকা কমাইছে, একবার 8,000 টাকা কমাইছে, একবার 5,000 টাকা কমাইছে। এখন এই ব্যক্তিগুলো কি করবে? এই ব্যক্তিগুলো ব্যাংকে নিয়ে যাবে। এই চেকগুলো কোথায় নিয়ে যাবে? ব্যাংকে নিয়ে যাবে। কিন্তু এখানে বলাই আছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তার মানে ব্যাংকে এখনও তারা যায়নি। যখন যাবে তখন ব্যাংক কমাবে। তারা চেকগুলো দিলে ব্যাংক ওইটা ব্যাংক থেকে কমিয়ে তাদেরকে টাকা দিবে, কিন্তু এখনও তো তারা যায়নি। তাহলে যায়নি মানে কি? নগদ বইতে কমছে, ব্যাংক এখনও যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে, তার মানে ব্যাংক এখনও বেশি আছে। তাহলে আমি শুধু ব্যাংকের হিসাব করব, ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। আমি নগদ বই হিসাব করব না। আমি দেখবো যে ব্যাংক বাড়ছে নাকি কমছে। নগদ এই লেনদেনটা নগদ বই কমছে, কিন্তু ব্যাংক তো কমে নাই। তাহলে ব্যাংক না কমা মানে ব্যাংক অবশ্যই বেশি আছে। ব্যাংক বেশি থাকলে কী হবে? প্লাস। কোনটা প্লাস? এই তিনটা আমরা লিখবো আর কি। দেখো এখানে লিখছে কিনা। ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয় 9,000, 8,000, 5,000, তিনটা যোগ করলে কত হাজার? 22,000 টাকা। এটা শেষ। এখন এরপর লেনদেন চাই ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 20,000 টাকা উত্তোলন করা হয়েছে, যা নগদ বইতে লিখেনি। তার মানে কি? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে সে টাকা তুলে নিয়ে গেছে। তাহলে টাকা তুলে নিয়ে গেলে ব্যাংক বাড়ছে নাকি কমছে? অবশ্যই ব্যাংক কমছে, 20,000 টাকা। তাহলে ব্যাংক কমলে কি? প্লাস নাকি মাইনাস? সূত্র অনুসারে ব্যাংক কমলে মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাসের কলামে দিচ্ছি কিনা দেখি, বা মাইনাসের অংশে দেখো ব্যক্তিগত ব্যাংক থেকে উত্তোলন, যা নগদ বইতে লেখা হয়নি, 20,000 টাকা। তোমরা এই কথাটা একটু এই ভিডিওটা দেখার সময় তোমাদের খাতায় লিখে রাখো, ব্যাংক বাড়লে প্লাস, ব্যাংক কমলে মাইনাস। তাহলে সুবিধা হবে আর কি। এরপরটা দেখি আমরা এতটুকু পর্যন্ত করে ফেললাম। এরপরে বি নাম্বার, আদায়ের জন্য 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনও আদায় হয়নি। এটা মানে কি? আদায়ের জন্য 5,000 টাকা ব্যাংকে, আদায়ের জন্য 5,000 টাকা একটি চেক ব্যাংকে
জমা দেওয়া হয়েছে। তাহলে এখানে এই লেনদেনটা অনেকবার আসছে, কিন্তু আমরা প্রায় প্রতিটা প্রশ্নে পাচ্ছি এই লেনদেনটা। এখানে কে জমা দিছে কোনো কথা উল্লেখ নাই, বা ওই ব্যক্তি দিছে বা ওই প্রতিষ্ঠান দিছে, এখানে শুধু বলা হয়েছে আদায়ের জন্য জমা দিছে। তাহলে জমা দেওয়া মানে অবশ্যই এটা মালিক দিছে বা মিস্টার রহিম দিছে। এটা কারো কাছ থেকে সে চেকটা পাইছে, সে তার ব্যাংক হিসেবে পাঠাইছে, ব্যাংকে পাঠাইছে, বলছে এটা আমার অ্যাকাউন্টে জমা করে দিও। যখন সে আদায়ের জন্য পাঠাচ্ছে, তার বইয়ে সে অবশ্যই বাড়াইছে, তার বই সে বাড়াইছিল, কিন্তু ব্যাংক এখনো কি করতে পারেনি, যা এখনো আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক এখনো আদায় করতে পারেনি, মানে ব্যাংক বাড়াতে পারেনি। ব্যাংক বাড়াতে পারেনি মানে কি, ব্যাংক এখনো কম আছে। ব্যাংক কম থাকলে কি মাইনাস, দেখো তো মাইনাসের কলমে দিচ্ছে বা বিয়োগের অংশে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, এই 5,000 টাকা। এরপরটাতে যে আমরা ব্যাংক কর্তৃক পাওনাদারকে 2,000 টাকা প্রদান করা হয়েছে। আর কোনো কথা বলতে যেতে হচ্ছে না আমাদের, এখানে আমরা যাব না। আর আমরা দেখব ব্যাংক কর্তৃক পাওনাদারকে 2,000 টাকা প্রদান, ব্যাংক কর্তৃক প্রদান। তাহলে ব্যাংক কর্তৃক প্রদান হলে প্রদান করা মানে কি, দিয়ে দেওয়া আর কি। তো দিলে ব্যাংক কমছে নাকি বাড়ছে, অবশ্যই কমছে, ব্যাংক থেকে দিছে বিদায়। তাহলে কমলে কি মাইনাস, এটা মাইনাসের অংশে যাবে বা বিয়োগের অংশে যাবে। দেখো ব্যাংক কর্তৃক পাওনাদার প্রদান নগদ হয়নি, এই 2,000 টাকা। এরপরটা আমরা যাই 10,000 টাকার একটি প্রাপ্য নোট, প্রাপ্য বিল ব্যাংক থেকে 9,500 টাকায় ভাঙানো হয়েছে, কিন্তু নগদ বইতে পূর্ণ মূল্য হিসাবভুক্ত করা হয়েছে। তার মানে কি 10,000 টাকার একটা প্রাপ্য বিল আমার কাছে ছিল, সেটা নগদ বইতে, অর্থাৎ এই বইতে আমি 10,000 টাকায় লিখছিলাম, আমার বই আমি 10,000 টাকা লিখছি, অর্থাৎ বাড়াইছি আর কি, প্লাস করছি 10,000 টাকা। আমার বই আমি 10,000 টাকা কী করছিলাম, প্লাস প্রাপ্য বিল মানে আমি কারো কাছ থেকে একটা চেকের মতো একটা কাগজ এটা পাইছিলাম, এটা 10,000 টাকা, সেটা আমার বই আমি লিখছি। কিন্তু ওই প্রাপ্য বিলে একটা মেয়াদ থাকে, সে মেয়াদ বরাবর ভাঙাতে হয়, হয়তো সে মেয়াদটা অনেক দেরিতে আছে, বা এই অঙ্কটা হচ্ছে এখানে তো কোনো সাল দেওয়া নাই, আজকের তারিখ ধরো, আজকের তারিখে অনুসারে সেটা মনে করো এর পরের বছর, অর্থাৎ 27 সালে গিয়ে সেটা মেয়াদ শেষ হবে আর কি। এখন মনে করো মিস্টার রহিমের এখন টাকা লাগছে, সে কী করছে, সে বিলটা ব্যাংকে গেছে, ব্যাংক থেকে ভাঙানো যায় প্রাপ্য বিলগুলো, সে ব্যাংকে এসে বলতেছে এটা আমাকে ভাঙানো, ব্যাংক বলতেছে কি এখানে কোনো তো এই এখন তো ভাঙানো যাবে না, এটা হচ্ছে 27 সালে, সে বলতেছে আপনি বাট্টা করে বা কিছু টাকা রেখে আমাকে কি করে দাও, এটা ভাঙিয়ে দাও। তখন ব্যাংক কী করছে, এই 10,000 টাকার জিনিসটা 9,500 টাকায় সে ভাঙিয়ে তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, 500 টাকা সে খরচ কাটছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে কত, 9,500। এইটার এই লেনদেনটা আমরা এর আগেও একবার আলোচনা করেছিলাম 25 সালের কোন একটা ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন, সিরিয়াল দেখলে বুঝতে পারবেন, এখানে বিস্তারিত করেছি আমি। এখানে ব্যাংক বাড়াইছে কত, তাইলে ব্যাংক বাড়াইছে ভাঙানো হয়েছে 9,500, অর্থাৎ ব্যাংকে লিখতে পারছে 9,500, কিন্তু নগদ বইতে পূর্ণ মূল্য মানে কি এই 10,000 টাকা পুরোটাই লিখছে। তাহলে ব্যাংক কত টাকা কম আছে, নগদ বইতে বাড়ছে 10,000, ব্যাংক বাড়ছে 9,500, তার মানে 500 টাকা ব্যাংকে কম আছে। কম থাকলে কি মাইনাস, কত টাকার জন্য মাইনাস, 500 টাকা মাইনাস। উত্তরে কি দিচ্ছে দেখো, বাট্টাকৃত প্রাপ্য বিল নগদ বইতে বেশি দেখানো হয়েছে, 10,000 থেকে 9,500 বাদ দিয়ে আর 500 টাকা আর কি। আমাদের একেবারে শেষ পর্যন্ত চলে আসছে, এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। আমাদের এখানে 50,000 টাকা আমরা লিখছিলাম, এরপরে যোগের অংশে 3টা আইটেম আসছিল, 3টা লেনদেন, 12,000, 8,000, 22,000, ওটা যোগ করে আসতেছে 42,000 টাকা, এবং 50,000 টাকার সাথে এখন 42,000 যোগ করো 92,000 টাকা। এরপর বিয়ের অংশে আমাদের দেখতেছি 4টা লেনদেন আসছে, সেই 4টা যোগ করো, 4টা যোগ করে 27,500, 92,000 টাকা থেকে 27,500 বিয়োগ দাও 64,500 টাকা। এবার আবার লিখতে হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি ক্লাসগুলো একটু দ্রুত করাচ্ছি বা আমার কথাগুলো স্পিড বেশি, কারণ আমরা অনেক অঙ্ক করে ফেলেছি বা অনেক বোর্ড কোয়েশ্চেন করেছি, আপনারা ওইগুলো দেখে আসেন, আশা করি আমার দ্রুত কথাগুলো আপনারা বুঝতে পারবেন। এরপরটা আমরা দেখি, আমাদের খ নাম্বারটাও করা শেষ, এরপরে গ নাম্বার প্রশ্নটা কী বলছে একটু দেখবো আমরা। এখন গ নাম্বার কত বলল, রোমান 2, আচ্ছা আইবি, বি এবং বিআই লেনদেনগুলো জাবেদা করো, তা করবো আমরা, এর আগে করছি অনেকগুলো। এখন 2 নম্বরটা দেখি কি বলে, বিনিয়োগের সুদ 12,000 টাকা, লভ্যাংশ বাবদ 8,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো বিনিয়োগের সুদ কেমন জন্য, বিনিয়োগের সুদ আয় বাড়তেছে, বিনিয়োগের সুদ দিলে আয় বাড়ে, আয় কি হিসাব, আয় বৃদ্ধি পেলে আয় কী করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট। লভ্যাংশ কি আয়, লভ্যাংশ কী করবো, ক্রেডিট করবো, তাহলে বিনিয়োগের সুদও ক্রেডিট, লভ্যাংশ ক্রেডিট।
কোথায় জমা দিছে? ব্যাংকে। ব্যাংকে জমা দিলে ব্যাংক বৃদ্ধি পাইছে, ব্যাংকে হিসাব। সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এই দুইটাই যোগ করে 20,000 টাকা। এরপরে বিনিয়োগ সুদ ক্রেডিট 12,000, লভ্যাংশ ক্রেডিট 8,000 টাকা। দেখো তো করছে কিনা। ব্যাংক হিসাব ডেবিট, দুইটা ব্যাংকে জমা দিয়েছিল 20,000, বিনিয়োগ সুদ আলাদা আলাদা ক্রেডিট, আয় হিসেবে লভ্যাংশ, প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট, প্রাপ্য লভ্যাংশ হিসাব ক্রেডিট 8,000 টাকা। এই দুইটাই যোগ করে 20,000 টাকাটা আসবে। এরপর জাবাদারে দেখি আমরা আইভি নাম্বার। আইভি নাম্বারটা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 20,000 টাকা উত্তোলন করা হয়েছে, যা নগদ বইতে লেখা হয়নি। তো জাবাদা দিই ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসেবকে ডেবিট করতে হয়। আবার বলছি ব্যক্তিগত প্রয়োজনে মালিক যখন ব্যাংক থেকে উত্তোলন করবে, উত্তোলন হিসেব কী করতে হবে? ডেবিট করতে হবে। কারণ মালিক প্রতিষ্ঠান থেকে যদি টাকা তোলে বা ব্যাংক থেকে টাকা তোলে নিজের প্রয়োজনে, তাহলে সেটা উত্তোলন হিসাব হবে। আর মালিক দিলে সেটা মূলধন হিসাব হবে। তাহলে তুলে নিয়ে যাচ্ছে মালিক, তাহলে উত্তোলন হিসেবে কী করবো? ডেবিট করবো। কোথায় থেকে তুলেছে? ব্যাংক থেকে। ব্যাংক কমে যাচ্ছে, ব্যাংক কী করে দিব? ক্রেডিট করে দেবো। তাহলে জাবাদাটা দাঁড়ালো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো তো এখানে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরটা আমরা দেখি ভি নাম্বার। আদায়ের জন্য 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনো আদায় হয়নি। তার মানে কি? এটা আদায় করার জন্য দিছে কে? অবশ্যই মালিক দিছিল। মালিক যখন দেয়, মালিক তার বইয়ে জাবাদা দিয়ে পাঠাইছিল। মালিক তার বইয়ে জাবাদা দিয়ে কী করেছিল? পাঠাইছিল। সেজন্য এটার জন্য কোনো জাবাদা হবে না। আবার বলতেছি বিষয়টা, যখন মালিক চেক দেয় সেটা মালিকের বইয়ে এন্ট্রি দিয়ে বা জাবাদা করে সেটা ব্যাংকে পাঠায়। সেজন্য এটার কোনো জাবাদার প্রয়োজন দরকার নেই, কারণ মালিক অলরেডি দিয়ে পাঠিয়েছে, সেটাই লিখে দিয়েছে। দেখো উত্তরের মধ্যে জাবাদা হবে না, নগদ বইতে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ মালিক যখন দিয়েছে সে লিপিবদ্ধ করে সে পাঠাইছিল। একবার লাস্ট আমরা জাবাদাটা আইবি নাম্বার। বিআই নাম্বার জাবাদাটা হচ্ছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে 200 টাকা প্রদান করা হয়েছে। পাওনাদারকে যে আমার কাছে টাকা পাই, টাকা আমি কী করলাম? টাকা দিয়ে দিলাম। কোথায় থেকে দিলাম? ব্যাংক থেকে দিলাম। তাহলে ব্যাংক থেকে দিলে ব্যাংক কমবে নাকি বাড়বে? অবশ্যই ব্যাংক কমবে। ব্যাংক কমলে ব্যাংক করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কাকে দিছি? পাওনাদারকে দিছি। তাহলে পাওনাদার কি হিসাব? দায় হিসাব। তাহলে যে দিচ্ছি সে কমে যাচ্ছে। পাওনাদার দায় কমলে দায় করতে হয়, দায় কমলে দায়কে ডেবিট করতে হয়। দেখো তো এখানে করছে কিনা। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব, পাওনাদারকে কী হিসাব বলা হয়? প্রদেয় হিসাব ডেবিট 2,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক কমে গেছে বিতাই 2,000 টাকা। আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে সম্পূর্ণ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তী আরেকটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।